আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে, ভোটার দিবসের অনুষ্ঠানে বললেন সিইসি। দেশে মোট ভোটার 12,37,00,000। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া খালাসের বিরুদ্ধে করা আপিলের শুনানি কাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি পেছানো। বিতর্কিতরা এই বছর পাচ্ছেন না স্বাধীনতা পুরস্কার, মনোনীতদের নামের তালিকা শীঘ্রই চূড়ান্ত করা হবে বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোজার প্রথম দিনে টালমাটাল নিত্যপণ্যের বাজার, তদন্তের মাধ্যমে ভোটযুদ্ধের কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বাজার পরিদর্শন শেষে জানালেন ভোক্তার ডিজি। এবং দেশে প্রথমবারের মতো খুলনা বিভাগে 10 জেলার মুমূর্ষু রোগীদের জন্য ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করল আদ্দিন ফাউন্ডেশন। নবদিগন্তের সূচনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে ভোটার দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, ভোট কারচুপির আশ্রয় নিয়ে সাময়িকভাবে লাভবান হলেও ভবিষ্যতে তা দল এবং ব্যক্তির জন্য ক্ষতির কারণ হয়। এদিকে 2024 সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে বর্তমানে মোট ভোটার 12,37,32,274 জন, বেড়েছে 1.5% মতো। বিস্তারিত জানাচ্ছেন রাশনা দাস। তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে, এই প্রতিপাদ্যে দেশে সপ্তমবারের মতো পালন করা হয় জাতীয় ভোটার দিবস। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত অনুষ্ঠানে জুলাই আগস্টের অভ্যুত্থানে অংশ নেওয়া 13 জন আহত নতুন ভোটারকে দেওয়া হয় জাতীয় পরিচয়পত্র। অনুষ্ঠানে সহিংসতা মুক্ত ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতির কথা তুলে ধরেন নির্বাচন কমিশনাররা। বলেন, নির্বাচনী অপরাধের দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশনও। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট দেওয়া শুধু অধিকার নয়, ভোটারদের দায়িত্ব। সিইসি জানান, রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী বক্তব্যে চিন্তিত নন কমিশন, তবে রাজনৈতিক দলগুলোকে নিজেদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন তিনি। ইতিহাস সাক্ষ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। আখেরে টিকা যায় না। আপাত দৃষ্টিতে মনে হয় যেন জিতে গেলাম, কিন্তু আখেরে নিজের জন্য ভালো হয় না, দেশের জন্য ভালো হয় না, দলের জন্য ভালো হয় না। ইতিহাস সাক্ষ্য দেয়, এটা শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়াতে এরকম ইতিহাস। ভোটার দিবসের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। জানানো হয়, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। এর মধ্যে নারী ভোটার 6,03,79,665 জন, পুরুষ ভোটারের সংখ্যা 6,33,61,615 জন এবং হিজড়া ভোটারের সংখ্যা 994 জন। যদিও প্রত্যাশিতভাবে নতুন ভোটারের অন্তর্ভুক্তি না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় এই তালিকায় সংযুক্তি চলবে জুন পর্যন্ত। এর আগে সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 7 বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিলের শুনানি আগামীকাল। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চে আদেশ দেন। এই মামলায় খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে গত 23 ফেব্রুয়ারি আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ, দুর্নীতি দমন কমিশন, দুদক। গত 27 নভেম্বর বেগম জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। 2018 সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা খালেদা জিয়া সহ 4 আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয় বিচারিক আদালত। এছাড়া প্রত্যেককে 10 লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ট্রাস্টের নামে কেনা কাকরাইলে 42 কাঠা জমি বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রের অনুকূলে নেয়ার আদেশ দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে
রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানির জন্য আগামী 8 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগে আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13 সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেওয়া হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা 15 সংশোধনী আইন 2011 সালে 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। 5 আগস্ট সরকার পরিবর্তনের পরে এই রায় পুনর্বিবেচনার চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। গত 11 ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। এবছর বিতর্কিতদের দেয়া হচ্ছে না স্বাধীনতা পুরস্কার। দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হবে এই পুরস্কার, তবে এই সংখ্যা 10-এর কম হবে। সচিবালয় জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আগে স্বাধীনতা পুরস্কার নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এমনকি র্যাবের মতো প্রতিষ্ঠানকেও দেয়া হয়েছে এই পুরস্কার। এবার নাম দেখে নয়, কর্ম দেখে পুরস্কার দেয়া হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা, যাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উদ্বুদ্ধ হয়। শিগগিরই প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম চূড়ান্ত করা হবে। আজ থেকে কমছে ব্যাংক লেনদেনের সময়। রমজান মাস জুড়ে লেনদেন হবে সকাল 9:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত, আর অফিস চলবে সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর 1:15 থেকে 1:30 পর্যন্ত জোহরের নামাজের বিরতি। আর ঈদ উপলক্ষে 19 মার্চ থেকে ব্যাংকগুলোতে শুরু হবে নতুন টাকা লেনদেন। একজন গ্রাহক একসাথে 18,000 টাকা নতুন টাকা লেনদেন করতে পারবেন। নিয়ম নীতির তোয়াক্কা না করে জাল জালিয়াতির মাধ্যমে হাব নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ করেছে হাব ঐক্য ফোরাম। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ফোরামের সদস্যরা বলেন, নির্বাচনের নামে হাবে প্রহসন করা হয়েছে। তাদের মতে পূর্ব পরিকল্পনা বাস্তবায়ন করতে ন্যাক্কারজনকভাবে নির্বাচন করা হয়েছে, যেখানে বাণিজ্য সংগঠন আইন 1994 এর ধারা 18 এর 4, 5, 6 অনুসরণ করা হয়নি। আপিল গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির আগে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে, যা বেআইনি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অবিলম্বে আপিল বোর্ডে এর সুরাহা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন হাব ঐক্য ফোরামের সদস্যরা। তারা বেআইনি নির্বাচনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভাগে আবেদন করা হয়েছে বলে জানান। আপিলের শুনানি নিষ্পত্তি করার আগে নির্বাচনের চূড়ান্ত ফলাফল দিয়ে দেওয়া এবং ফলাফল দিয়ে অফিস বেয়ারার নির্বাচন শেষ করা ইতিহাসে নজিরবিহীন, সম্পূর্ণ বেআইনি। আপিলের শুনানি হবে এবং আপিল সিদ্ধান্ত দেওয়া হবে, তারপরে ফলাফল ঘোষণা করা হবে। আংশিক ঘোষণা দিয়ে শুধুমাত্র কার্যকরী কমিটি এবং সামান্য কিছু আঞ্চলিক কমিটিকে তারা ক্ষমতা হস্তান্তর করে দিয়ে দিচ্ছে। এতেই বোঝা যায় তাদের মধ্যে একটা দূরভিসন্ধি কাজ করেছে। ভোটগুলো পুনর্গণনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। রোজার প্রথম দিনেই টালমাটাল নিত্যপণ্যের বাজার, আরও বাড়ছে সয়াবিন তেলের সংকট। ইফতারের অন্যতম উপকরণ লেবু, শসা, বেগুন, মরিচ ও টমেটো সহ অধিকাংশ সবজির দাম দ্বিগুণ। এই অবস্থায় বাজার পরিদর্শনে গিয়ে হতাশা প্রকাশ করেন ভোক্তার ডিজি। জানান, কারসাজিদের বিরুদ্ধে তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। রোজার প্রথম দিনই প্রতিবারের মতো এবারও অস্থির নিত্যপণ্যের বাজার।
ইফতারে ভাজা পোড়া তৈরির প্রধান উপকরণ সয়াবিন তেলের বাজারে রয়েছে ব্যাপক ঘাটতি। দু একটি দোকানে মিলছে ৫ লিটার বোতলজাত তেল, নেই ২ ও ১ লিটারের বোতল। এতে বিপাকে মধ্যমায়ের মানুষ। রমজান আসলে আমাদের একটা মানুষের নিয়ম হয়ে সবকিছু দাম বাড়িয়ে দেয় ইচ্ছাকৃতভাবে, এগুলো সিন্ডিকেট। যিনি সরাই রাখে, যখন সাংবাদিক চলে যায় তখন সব আবার সামনে আনে, যখন আমরা কিনতে যাই তখন ওনারা দাম চাই প্রচুর পরিমাণ। মেল মাল কম দিতেছে, আমি মেলের তো বলতেছি আমার মাল দিতে, না দিলে আমি কি করবো। ছোলা, চাল ও ডাল এসব পণ্যের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও লেবু, শসা, বেগুন, মরিচ এবং টমেটো সহ কাঁচা সবজির দাম এখন একদিনের ব্যবধানে বেড়েছে দ্বিগুণ। লেবু হালি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৮০ টাকা, শসা ৬০ এবং মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ক্রেতাদের অভিযোগ, বিপ্লবোত্তর বাংলাদেশে এখনো ভাঙা সম্ভব হয়নি ব্যবসায়ীদের অসাধু সিন্ডিকেট। সবারই হাত আছে এখানে, খালি ব্যবসায়ীদের না। আচ্ছা, কি কইছি বুঝছেন? এই যে সিন্ডিকেটরা যারা আছে, আমাদের দেশের মানুষের মানবিকতা কম বলেই এই অবস্থা। যদি মায়া দয়া থাকতো, মানুষের সাধারণ মানুষের কথা চিন্তা করতো, তাহলে কিন্তু আর এই অবস্থা হইতো না। এমন অবস্থায় কারণ বাজারে নিত্যপণ্যের দাম পর্যবেক্ষণ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন দোকানে তেলের সরবরাহের কাগজ যাচাই করে তারা। পরে সংস্থার মহাপরিচালক আলিম আক্তার খান দাবি করেন, অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই স্বস্তি আছে বাজারে। একটা তদন্ত করব, তদন্ত করে আমরা জানাতে পারবো এবং তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে, যতটুকু আছে সেটা দিয়ে বাজারের সংকটটাতে কোনো প্রকারের না হয় সেজন্য আপনারা আপ্রাণ চেষ্টা করেন। পণ্যের দাম যেভাবে আপনারা বলছেন, কিছু পণ্য এরপরে অ্যাভেলেবেল আছে, যেটা বলছেন অ্যাভেলেবেল আছে। রমজানের আচ্ছা আমি বললাম যেটা যেগুলো আছে, যেগুলোর সরবরাহ কম আছে সেগুলোর যৌক্তিকভাবে কিছু দাম বাড়ে, এটা বাজারের নিয়ম। তিনি আরো জানান, পুরো রমজান জুড়েই বাজার তদারকি করতে দেশব্যাপী চলবে বিশেষ অভিযান। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নির্বাচনমুখী সংস্কার কাজ শেষ করে দেশের স্বার্থে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার রক্ষায় রাজনীতিবিদদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। যারা বলে বিএনপি সংস্কার চায় না, তাদের আগে বিএনপি সংস্কার প্রস্তাবনা দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জনগণ এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে, তাই জনগণের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে না পারলে জনগণ অন্তর্বর্তী সরকারকেও ফ্যাসিস্ট হিসেবে গণ্য করবে। মানবাধিকার লঙ্ঘন এবং বিভিন্ন রকমের অপরাধের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে এবং রাষ্ট্রের নেতৃত্বে যা করা হয়েছে তার ডাটা ভিত্তিক সচিত্র প্রতিবেদন সেখানে আছে। এখন বাংলাদেশের গণহত্যা নিয়ে শেখ হাসিনার সরাসরি নির্দেশ ছিল। বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার মাস রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতে মসজিদে মসজিদে দেখা গেছে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড়। বড়দের পাশাপাশি নামাজে আসে শিশুরা। সেহরি খেয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলমানরা। মনির হোসেন তপুর রিপোর্ট। শুরু হলো পবিত্র মাহে রমজান, সংযম, আত্মশুদ্ধি আর সিয়াম সাধনার মাস। শনিবার বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার পর ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে খুশির আবহ ছড়িয়ে পড়ে। এশার নামাজ শুরুর আগে থেকেই মসজিদে দেখা যায় মুসল্লিদের ঢল। অনেকে আবার নামাজের আগে নিজে আতর নিচ্ছেন এবং পরিচিতদের দিচ্ছেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে শনিবার রাত ৮টায় এশার নামাজের পর আদায় করা হয় তারাবির নামাজ। যে ইমাম সাহেবেরা নামাজ আদায় করেছেন, ওনাদের কোরআন তেলাওয়াত অনেক ভালো লেগেছে গতবারের চাইতে। জীবনের প্রথম এত সুন্দর তারাবি পড়ছি ভাই, মন ঠান্ডা হয়ে গেছে। শুধু বাইতুল মোকাররম নয়, রাজধানীর সব মসজিদে তারাবির নামাজ আদায়ে মুসল্লিদের ভিড় দেখা গেছে। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে খুশি করার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা। অতীতের শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেমন বাংলাদেশ সুখে শান্তি থাকতে পারে, এই আশা আমি সবার কাছে করি। দল মত নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করতে পারি, আল্লাহর কাছে
এই ফরিয়াদ করি। সিস্টেমের আমূল পরিবর্তন করতে হলে সবকিছু নিরপেক্ষভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন কম রাখে, সেটার জন্য আমি দেশবাসীকে বলব। পৃথিবীর অন্যান্য দেশে দাম বাড়ে না, আমাদের দেশে শুধু বাড়ে। আমাদের সংস্কারের কথা বলে প্রতিনিয়ত আমাদের সংস্কারের কথা বলছি, কিন্তু মূলত এই সংস্কার করা দরকার, যে সংস্কারটি হচ্ছে খাদ্যের সংস্কার দরকার, যেটা মূল সংস্কার। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন মুসলমানরা। মুসল্লিরা পরিবার পরিজন নিয়ে পছন্দের খাবার খেয়ে প্রথম সেহরি করেন। আল্লাহর কাছে হাত তুলে রহমতের জন্য ফরিয়াদ করেন সবাই। পবিত্র এই মাসে আত্মকেন্দ্রিকতা ভুলে সংঘাত ও হিংসা বিদ্বেষহীন এক পৃথিবীর প্রত্যাশা মুসল্লিদের। পবিত্র মাহে রমজানের রহমত ছড়িয়ে পড়ুক প্রতিটি ক্ষেত্রে। ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানিয়েছেন মুসল্লিরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। খুলনা বিভাগের 10 জেলার মুমূর্ষ রোগীদের জন্য দেশে প্রথমবারের মতো ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করল আদ্দিন ফাউন্ডেশন। তাদের অভূতপূর্ব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা। আদ্দিনের দেখানো পথ অনুসরণ করে ভবিষ্যতে অন্যান্য সংস্থাও এ ধরনের সেবামূলক কার্যক্রম শুরু করবেন বলে আশা প্রকাশ করেন বেবিচক চেয়ারম্যান। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অভূতপূর্ব এক উদ্যোগ। প্রথমবারের মতো বিনা পয়সায় হেলিকপ্টারে করে হাসপাতালে রোগী পরিবহন সেবা শুরু করল আদ্দিন ফাউন্ডেশন। এর মধ্যে দিয়ে দেশের স্বাস্থ্য সেবায় উন্মোচিত হল নতুন এক যুগ। শনিবার বিকেলে যশোরে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের হেলিপ্যাডে বেল 505 এয়ার অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। এ সময় সংশ্লিষ্টরা জানান, আদ্দিনের এই উদ্যোগের ফলে এখন থেকে বিনামূল্যে জরুরি সেবা পাবেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মুমূর্ষ ও দরিদ্র রোগীরা। আদ্দিনের হটলাইন নাম্বারে যখনই কোনো কল আসবে, হেলিকপ্টার এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ক্লিয়ারেন্স নিয়ে টেক অফ করবে। এটা আরো বড় আঙ্গিকে যাবেন এবং ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ যারা শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ব্যাপারে অনেক সুযোগ পাচ্ছেন না, তাদেরকে, তাদের জীবনকে আলোকিত করব। এই উদ্যোগের ফলে বহু মানুষ উপকৃত হবে। আমরা অনাকাঙ্ক্ষিত অনেক মৃত্যু রোধে সাহায্য করতে পারব। এ সময় আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে মানুষের সেবা করতে সকলের প্রতি আহ্বান জানান আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। প্রিয় ভাইরা এবং আমার ছাত্রীরা আছে, আমি সবাইকে বলছি এই কথা, আমরা ডাক্তার হব, মানুষকে খেদমত করব, কোনো প্রত্যাশার বিনিময় না। আল্লাহ আমাদেরকে কোনোদিন না খায় মানবে না। আমরা কখনো কোনো যাই কাজ করি না কেন, যে সেবাই আমরা করি, প্রত্যেকে আমরা সেবা করি। রাষ্ট্রের বড় জায়গা থেকে আমরা সেবা করি, আমরা রাষ্ট্রের ছোট্ট একটা জায়গা থেকে আমরা সেবা করি, খেদমত করি। সেটা যেন আল্লাহর জন্য হয়ে যায়, সেটা যেন আল্লাহর জন্য হয়ে যায়, সেটা যেন আল্লাহর জন্য হয়ে যায়। সব কিছু যেন আমার আল্লাহর জন্য নিবেদিত হয়। আমরা যেন প্রভুকে ঘিরে ঘিরে আমার কাজগুলো করি, আমাকে ঘিরে ঘিরে কাজগুলো না করি। সবার কাছে এই আবেদন। আদ্দিনের অনন্য এই সেবা কার্যক্রম নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে বলে মনে করেন বেবিচক চেয়ারম্যান। এই উদ্যোগটা আমার জানা মতে ওনারাই প্রথম এই উদ্যোগটা গ্রহণ করেছেন, যেসব যাত্রীরা আপনাদের সক্ষমতা নাই কিন্তু ট্রিটমেন্ট দরকার, তাদেরকে বিনামূল্যে অথবা খুব স্বল্প খরচে তাদেরকে বিভিন্ন জায়গায় পরিবহন করে নিয়ে যাওয়া, যাতে তারা আপনার রিকোয়ার্ড স্বাস্থ্য সেবাটা পেতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে। তো এটা মহৎ উদ্যোগ খুলনা বিভাগে পুরো এরিয়াটাতে চালু হয়েছে এবং খুলনা বিভাগের সমস্ত লোকজন এটা অনেক উপকৃত হবে। খুলনা বিভাগের 10 জেলার 587টি চিহ্নিত স্থান থেকে বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে রোগী পরিবহন করা হবে যশোরের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা মহানগরীর আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নদী শুকিয়ে যাওয়ায় পিরোজপুর পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরসভায় বসবাস করা 2 লক্ষাধিক মানুষ। দিনে দুবেলা 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও মিলছে না 1 ঘন্টাও। মাঝে মাঝে একদিন পরপর আসছে পানি। এই পরিস্থিতি দ্রুত সমাধানের দাবি এলাকাবাসীর। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর।
জেসমিন বেগম 2 সন্তানের জননী, পিরোজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে এসে পানি না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাকে। খাবার পানির চিন্তায় উদ্গ্রীব তিনি। এই চিন্তা শুধু জেসমিন বেগমের নয়, পিরোজপুর পৌরসভায় প্রতিটি ঘরেই চলছে পানির জন্য হাহাকার। 20 মিনিট 25 মিনিট হাঁটতে যাইয়ে একটু পানির জন্য মানুষের বাসায়, কিন্তু পানি পাওয়া যায় না। পানিতে অনেক কষ্ট হয়, 4-5 বছর ধরে আমরা পানি পাই না। আমরা একদিন পর একদিন পানি পাই, তাও হয়তো 15-20 মিনিট পাই। এই মানুষের বাড়ি ঠুহাই নিয়ে খাই, একবারই পরে সেইবারই হারা মানুষের সিরিয়াল। আমরা কি করব, আমাকে একটু পানির ব্যবস্থা আপনারা করে দেবেন। পিরোজপুর 150 বছরের পুরাতন পৌরসভা হলেও জেলার মর্যাদা পায় 1987 সালে। 200 বছর আগেও সুপেয় পানি সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় নির্ধারিত পুকুর ও নলকূপ ছিল। জনগণের চাহিদা পূরণের জন্য পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগ 1983 সালে সুপেয় পানি সরবরাহের জন্য চালু করে শোধনাগার। শুরুতে প্রতি ঘন্টায় উৎপাদন হতো প্রায় 50,000 লিটার। সময়ের ব্যবধানে উৎপাদন বেড়ে 2.5 থেকে 3 লাখ লিটারে দাঁড়ালেও চাহিদার তুলনায় তা খুবই সামান্য। শীতকালের শেষে নদী খালবিল শুকিয়ে গেলে কমে আসে পানির সরবরাহ, দেখা দেয় পানি সংকট। ফলে চাহিদা মেটাতে সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। পৌরসভা কর্তৃপক্ষ বলছে পানি সমস্যা সমাধানে নেওয়া হয়েছে উদ্যোগ। 7 টাউনস নামে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। এটা ফ্রান্স সরকারের একটা অনুদান। এই প্রকল্পটা হইলে সমস্ত লোকজনকে পানি পৌঁছাতে পারবো মনে হয়, আশা করতেছি। পিরোজপুর পৌরসভায় প্রতি ঘন্টায় 10 লাখ লিটার পানির চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে মাত্র 2.5 থেকে 3 লাখ লিটার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গাজীপুরের কালীগঞ্জে 200 কোটি টাকা বিনিয়োগে রপ্তানিমুখী প্লাস্টিক পণ্য উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে দেশের অন্যতম শিল্প গ্রুপ RFL। কারখানাটিতে যন্ত্রাংশ সরবরাহ করবে চীনের হাইতিয়ান গ্রুপ। দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে RFL গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পালে এবং হাইতিয়ান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জিয়াং লিনফা চুক্তি সই করেন। অনুষ্ঠানে RFL গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক তৌকিরুল ইসলাম, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার পোদ্দার, হাইতিয়ান গ্রুপের জেনারেল ম্যানেজার সেলস লি হুফেং উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জনের জন্য অটল সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর 10 নম্বর ডাউনিং স্ট্রিটে জেলেনস্কির সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে কথা জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রায় £2.5 বিলিয়ন ঋণ দেওয়ার কথাও জানান স্টারমার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে এমন চুক্তিতে আপত্তি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। তার অভিযোগ, ইউরোপের দেশগুলো ঋণ হিসেবে ইউক্রেনকে যুদ্ধ বরাদ্দ দিলেও আমেরিকার কাছ থেকে তা চাওয়া হচ্ছে প্রতিদানহীন সহায়তা হিসেবে। তাই দ্বিতীয় মেয়াদে এসে ইউক্রেনের খনিজ সম্পদের অর্ধেক ভাগ চান মার্কিন প্রেসিডেন্ট। এসব নিয়ে শুক্রবার হোয়াইট হাউসে নজিরবিহীন বাগবিতণ্ডায় জড়ান ট্রাম্প ও জেলেনস্কি। এরপরেই ব্যর্থ সফর শেষে যুক্তরাজ্যে যান জেলেনস্কি। পার্টেক্স খেলার খবর। অ্যাথলেটিক বিলবাওকে 1-0 গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে 4 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় সিমিওয়েন শিশুরা, কিন্তু লি নরমান্ডের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে দু দলই এগিয়ে যাওয়ার সুযোগ পায়, তবে তা কাজে লাগাতে পারেননি স্ট্রাইকাররা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন তারকা হলিয়ানা আলভারেজের গোলে লিড নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই গোল আর শোধ দিতে পারেনি বিলবাও। এই জয়ে 56 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা আছে 2-এ। আরেক ম্যাচে রিয়াল বেটিসের কাছে 2-1 গোলে হেরে শীর্ষস্থানে ওঠার সুযোগ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ব্রাহিম দিয়াজ শুরুতে দলকে এগিয়ে নিল, কার্দোসো আর ইসকোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল বেটিস।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাওয়ার মিশনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিকেলে মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও বাংলাদেশ দুই দলকে 6 উইকেটে হারায় রোহিত শর্মার দল। দুইবার বড় কোনো রান তাড়া করতে পারেনি টিম ইন্ডিয়াকে। অন্যদিকে পাকিস্তানকে প্রথম ম্যাচে 60 রানে আর দ্বিতীয় ম্যাচে শান্তর দলকে 5 উইকেটে হারায় কিউবিরা। নিজেদের সবশেষ 5 ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত ও নিউজিল্যান্ড। তাই ফর্মে তুঙ্গে থেকে লড়াইয়ে নামছে দুই দল। গ্রুপ চ্যাম্পিয়ন দল সেমিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, আর রানার্স আপ দল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুবাইয়ে বিকেল 3টায় মাঠে নামবে দু দল। পিছিয়ে পড়ো FA কাপের পঞ্চম রাউন্ডে প্লাইমাউথ আর গাইলকে 3-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে 38 মিনিটে তালু ভিরের গোলে এগিয়ে যায় প্লাইমাউথ। তাতে চতুর্থ রাউন্ডে লিভারপুলকে বিদায় করা দলটি আরও একবার ইতিহাস করার স্বপ্ন দেখে, কিন্তু পেপ গার্দিওলার শিশুরা তা হতে দেয়নি। প্রথমার্ধে ইনজুরির সময়ে দলকে সমতার ফেরান ও রিলি। দ্বিতীয়ার্ধে 76 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর 90 মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে 3-1 ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার সিটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে, ভোটার দিবসের অনুষ্ঠানে বললেন সিইসি। দেশে মোট ভোটার 12,37,00,000। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে করা আপিলের শুনানি কাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি পেছাল। বিতর্কিতরা এই বছর পাচ্ছেন না স্বাধীনতা পুরস্কার। মনোনীতদের নামের তালিকা শীঘ্রই চূড়ান্ত করা হবে বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোজার প্রথম দিনে টালমাটাল নিত্যপণ্যের বাজার। তদন্তের মাধ্যমে ভোজ্য তেল কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বাজার পরিদর্শন শেষে জানালেন ভোক্তার ডিজি। এবং দেশে প্রথমবারের মতো খুলনা বিভাগে 10 জেলার মুমূর্ষু রোগীদের জন্য ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করল আদ্দিন ফাউন্ডেশন। নবদিগন্তের সূচনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।